আটকে থাকা প্রায় ২,০০০ প্রবাসীকে মুক্ত করার চেষ্টা করা হবে, মালয়েশিয়ায় প্রবাসীদের জানালেন তারেক রহমান। কাল আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক। করের আওতায় আসতে হবে সবাইকে, প্রস্তাবিত বাজেট প্রাসঙ্গিক বলছেন অর্থমন্ত্রী। আমি আশা করছি থার্ড ইয়ারে গিয়ে ইকোনমি উৎসাহিত হবে। বাস্তবতা বিবর্জিত বলছে সিপিডি। If you take the inflation rate into consideration, this is not enough. ইলিয়াস আলীকে গুম করেছেন জিয়াউল আহসান, ট্রাইব্যুনালের সাবেক দেহরক্ষীর সাক্ষ্য। 10 বিডিআর সদস্য সহ 30 জনকে হত্যার বর্ণনা। আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গলফ করেছি, আপনাদের কথা মতো গলফ করেছি। এখন এর বেশি আমি আর কি করব? কাতারে সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি নিহত, সবার বাড়ি সিলেটের কানাই ঘাটে, শোকের মাতম। সহযোগিতার আশ্বাস প্রশাসনের। তাদের আমাদের তরফ থেকে কোনো ধরনের সহযোগিতা সহায়তা প্রয়োজন কিনা তাদের সাথে আমরা কথাবার্তা বলেছি। বিকালের বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী। উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে প্লাবিত। এবং নেদারল্যান্ডে ইরান যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের আলোচনা শুরু, 60 দিনের মধ্যে চুক্তি বাস্তবায়নই লক্ষ্য। লেবানন সংকট প্রধান। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি তাসনিম অর্থে। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। মালয়েশিয়ায় শ্রমবাজার খুলে দেয়া ও আটকে থাকা প্রায় ২,০০০ প্রবাসীকে মুক্ত করতে চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এর আগে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অফ অনার দেয়া হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রথম বিদেশ সফরে তারেক রহমান। সঙ্গে আছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নিয়ে তিনি জানান, মালয়েশিয়ায় আটকে থাকা প্রায় ২,০০০ প্রবাসীকে মুক্তির চেষ্টা করা হবে। এদেরকে যদি আমরা মানুষ করে গড়ে তুলতে পারি তাহলেই বাংলাদেশটা একদিন টার্ন অ্যারাউন্ড করবে। বলেন, সময় লাগলেও নির্বাচনী ইস্তেহার অনুযায়ী সব পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার। আমরা 6টি ভাষা, 5টা থেকে 6টা ভাষা আমরা টার্গেট করেছি। কোন 6টি ভাষা? 1 হচ্ছে অ্যারাবিক, 2 হচ্ছে জাপানিজ, 3 হচ্ছে ম্যান্ডারিন। কুয়ালালামপুর বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তার সহধর্মিনী। পরে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার দেওয়া হয়। সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত দ্বিপাক্ষিক বৈঠক করবেন তারেক রহমান। এ সময় দুদেশের মধ্যে বাণিজ্য, শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এর আগে বাংলাদেশ সময় বিকেল 2:30টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মন্ত্রিসভার সদস্য ও শীর্ষ নেতারা। প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লিং কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি চীন সফর করবেন। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। দর্শক, প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে মালয়েশিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মারুফা রহমান। মারুফা, প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রবাসীদের সাথে কথা বলেছেন, আমরা দেখছিলাম রিপোর্টে। সেই সাথে আগামীকালকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক। আর সব মিলিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের? প্রধানমন্ত্রী কিন্তু তার প্রথম সফরে মালয়েশিয়া এসেছেন। এতে কিন্তু এখানে বিশেষ করে মালয়েশিয়া সরকার সহ যারা এখানে বাঙালি প্রবাসী আছে তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস, যার কারণে কিন্তু প্রথমেই প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে সোজা সুধী সমাবেশে এসে যোগ দিয়েছেন এবং এই সুধী সমাবেশ শেষে এখন একটি নৈশভোজ চলছে
প্রধানমন্ত্রী সস্ত্রীক এখানে এসেছিলেন এবং এখানে তিনি বক্তব্য রেখেছেন। মূলত প্রবাসীদের বেশ কয়েকটি ইস্যু ছিল, সেই ইস্যুগুলো ধরেই তিনি কথা বলেছেন। বিশেষ করে অবৈধ যারা প্রবাসী রয়েছেন তারা এবং যারা এখানে পড়াশোনা করতে এসেছেন বাংলাদেশ থেকে ছাত্ররা, তারা যেন পড়াশোনা শেষে চাকরি খোঁজার জন্য তাদের ভিসার মেয়াদ বাড়ানো হয়, সেটি একটি ইস্যু ছিল। এছাড়াও কিন্তু বিনিয়োগ কেন্দ্রিক এবং বিমানের টিকিট, এয়ারপোর্টে হয়রানি সহ আরো অনেকগুলো ইস্যু কিন্তু প্রধানমন্ত্রীর কাছে এখানে যারা প্রবাসীরা রয়েছে তারা তুলে ধরেছেন এবং বিভিন্ন সম্ভাবনার কথাও তারা বলেছেন। বিশেষ করে এখানে অন্যান্য দেশের যারা রয়েছে তাদের যে সমস্ত বিষয়ে আসলে তারা পিছিয়ে আছে কিংবা সুযোগ সুবিধা কম পাচ্ছে, সেই বিষয়গুলো কিভাবে আসলে একটি ব্যালেন্স করা যায় সেই বিষয়ে তারা কথা বলেছেন। প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন এখানে তার বক্তব্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা, বিশেষ করে বাজেট কেন্দ্রিক একটি সারাংশ তুলে ধরেছেন। প্রবাসীদেরকে এগিয়ে আসতে বলেছেন, প্রবাসী নয় বাংলাদেশি এরকম একটি মনোভাবের জায়গা থেকে বাংলাদেশকে আসলে কিভাবে পাল্টে দেওয়া যায়, বাংলাদেশকে আসলে কিভাবে ডিসিপ্লিন দেশগুলোর মতো করে গড়ে তোলা যায়, সেখানে কি কি আসলে ভূমিকা আছে সবার, সেই কথাটি তিনি বলেছেন। সেই কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে ডিগ্রি পর্যন্ত নারী শিক্ষা ফ্রি করে দেওয়া হবে এবং স্কলারশিপও দেওয়া হবে উচ্চশিক্ষার জন্য, এবং নারী শিক্ষায় বেগম খালেদা জিয়ার যেই লিগ্যাসি রয়েছে সেটিকে অব্যাহত রাখার কথা বলেছেন প্রধানমন্ত্রী। এবং একই সাথে খাল খননের মাধ্যমে যে পরিমাণ পানি আসলে মাটির নিচে পানির স্তর নেমে গেছে সেটিকে কিভাবে পুনরুদ্ধার করা যায় এবং খাল খনন আসলে কতখানি গুরুত্বপূর্ণ একটি প্রকল্প সেটি তিনি তুলে ধরেছেন, এবং একই সাথে লোকাল ইন্ডাস্ট্রিকে সরকার কতখানি গুরুত্ব দিচ্ছেন সেই সমস্ত বিষয়গুলো, এবং আইটি খাত নিয়ে প্রধানমন্ত্রী এখানে ব্যাপক সম্ভাবনার কথা বলেছেন এবং সবাইকে এগিয়ে আসার কথা বলেছেন। তো সব মিলিয়ে আজকের মতো প্রধানমন্ত্রী একটি কর্মসূচি ছিল, সেটি শেষ। আগামীকালকে মূল কর্মসূচি রয়েছে পুত্রজায়াতে, সেখানে মালয়েশিয়ার সরকার প্রধানের সঙ্গে বাংলাদেশের সরকার প্রধানের একটি দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। সেখানে কিন্তু বেশ কয়েকটি ইস্যু রয়েছে এবং বেশ কিছু চুক্তি স্বাক্ষর হবে এবং সনদ স্বাক্ষর হবে বলে আমরা জানতে পেরেছি। তো সেক্ষেত্রে কালকে আসলে মূল যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যু সেগুলো এখানে থাকছে। জি মারুফা, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মারুফা রহমান। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের মাধ্যমে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের নতুন যাত্রা শুরু করল বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন এই সফর আসিয়ান জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে দেশটির সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা এবং শ্রম বাজার খোলার বিষয়টিও গুরুত্ব পাবে সফরে। হোসেন সাদাতের রিপোর্ট। পূর্ব ও দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে 2001 সালে লুক ইস্ট নীতি গ্রহণ করেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। নতুন বাজার, বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার সুযোগ তৈরিই ছিল তার এই নীতির প্রধান উদ্দেশ্য। ক্ষমতা এসে প্রথম বিদেশ সফরেই মালয়েশিয়া ও চীনকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্লেষকরা বলছেন ইস্ট লুক নীতি পুনরুজ্জীবিত করতেই এমন সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। দক্ষিণ পূর্ব এশীয় জোট আসিয়ানে যুক্ত হওয়ার পথেও গুরুত্ব পাবে এই সফর। খালেদা জিয়া সরকারের সময় 2001 থেকে 2006 সালে যে ইস্ট পলিসিটা নিয়েছিল, মানে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে যে সম্পর্ক পুনর্নির্মাণের, ওটাকে একটু ধারাবাহিকতা আমি বর্তমান প্রধানমন্ত্রী যে মালয়েশিয়াতে যাচ্ছেন ওদের ধারাবাহিকতা আমি দেখতে চাচ্ছি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে মালয়েশিয়ায় শ্রমবাজার খোলার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটিতে বসবাসরত অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দেওয়া এবং বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির সব বাধা দূর করার উপর গুরুত্ব দেওয়া হবে এই সফরে। আমাদের যে শ্রমিকরা তারা অল্প খরচে সহজে তারা ভিসা প্রক্রিয়া থেকে আরম্ভ করে সেখানে যেতে পারে এবং সেখানে তারা যাতে যেই কাজের জন্য তারা যাওয়ার কথা সেটি যাতে স্বাচ্ছন্দ্য করে এবং তাদের বিভিন্ন মজুরি থেকে আরম্ভ করে সোশ্যাল যে সমস্ত বিষয়গুলো সেগুলো যাতে আসলে আলোচনার মধ্যে প্রাধান্য পায়। দুদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার করতেও বড় ভূমিকা রাখবে এই সফর। হিসেব বলছে বর্তমানে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের আকার $260 কোটি, যা এখনো বাংলাদেশের পক্ষে ভারসাম্যপূর্ণ নয়। প্রধানমন্ত্রীর সফরকালে দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমাতে মুক্ত বাণিজ্য চুক্তি হতে পারে গেম চেঞ্জার। মালয়েশিয়ান এফডিআই বাংলাদেশে আসার কথা দীর্ঘদিন থেকে শুনছি, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা আসবে। 2 দিনের এই সফরে বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। হোসেন শাহাদাত, নিউজ 24,
ঢাকা। অল্প টাকা দিয়ে হলেও করের আওতায় আসতে হবে দেশের মানুষকে, এমনটা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে সিপিডি আয়োজিত বাজেট সংলাপে অংশ নিয়ে এই কথা বলেন তিনি। সংলাপে সিপিডির পক্ষ থেকে প্রস্তাবিত বাজেটকে বাস্তবতা বিবর্জিত এবং উচ্চাভিলাষী বলা হলেও নতুন বাজেটকে প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে ব্যক্তি খাতের আয়কর কাঠামোতে বড় বৈষম্য দেখা গেছে বলেও জানায় সিপিডি। তারা বলছে, নতুন কর কাঠামোয় তুলনামূলক কম আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি। প্রস্তাবিত বাজেটে কর কাঠামোতে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন, কিন্তু এতে কম আয়ের মানুষের ওপর চাপ বাড়বে বলে দাবি করছে সিপিডি। সংস্থাটি বলছে, যাদের বার্ষিক করযোগ্য আয় 6 থেকে 15 লাখ টাকা, নতুন বাজেটে তাদের কর দায় 12.5% থেকে 16.5% পর্যন্ত বাড়বে। বিপরীতে 30 লাখ টাকার বেশি আয়কারীদের বাড়বে মাত্র 7.5%। Tax-free income threshold from 3,50,000 to 3,75,000. But if you take the inflation rate into consideration, this is not enough. সংস্থাটি বলছে, মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য পূরণে খাদ্য ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। প্রয়োজন হবে বিচক্ষণ মুদ্রানীতি। অর্থনীতিবিদরা বলেন, বাজেটের আকারের চেয়ে এর বাস্তবায়ন সক্ষমতা বাড়ানোতে বেশি গুরুত্ব দিতে হবে। The need for stabilization versus economic recovery and achieving high growth rate. So here is the point. The Finance Ministry in the next month, in July, offers us an implementation roadmap. এ সময় জ্বালানি সংকট দ্রুত সমাধান ও ব্যবসার পরিবেশ সহজ করার দাবি জানান ব্যবসায়ীরা। How about the private sector health and whether they can really able to move forward, even with a lot of support. We have listened and you have seen on the papers. উৎস কর কর্তনকে বাধ্যতামূলক ন্যূনতম কর হিসাবে বিবেচনা না করে অগ্রিম কর হিসাবে গণ্য করা হবে এবং অতিরিক্ত পরিশোধিত উৎসে কর ফেরত প্রদানের ব্যবস্থা করার প্রস্তাব করা হয়েছে। তবে অর্থনীতিকে শক্ত ও টেকসই অবস্থানে ফিরিয়ে আনতে 2 বছর সময় চাইলেন অর্থমন্ত্রী। বছরের মধ্যে আমরা যেটা বলছি যে ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতা থেকে প্রসপ্যারিটি, সমৃদ্ধি। আমি আশা করছি থার্ড ইয়ারে গিয়ে ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড। এছাড়া ব্যবসার পরিবেশ ও জীবনযাত্রা সহজ করতে সরকার নিয়মকানুন শিথিল করার পথে হাঁটছে বলে জানান অর্থমন্ত্রী। বাংলায় বলতে হবে। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। বাজেট নিয়ে বিরোধী দলের আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে সংসদে আব্দুল হান্নান মাসুদ এমপির বক্তব্য ঘিরে উত্তাপ সৃষ্টি হয় জাতীয় সংসদে। তার বক্তব্যের সমালোচনা করেন স্পিকার, সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বিকেলে বাজেট সম্পর্কিত আলোচনায় উত্তেজনা তৈরি হয়। এ সময় হান্নান মাসুদ বক্তব্য রাখতে গিয়ে সংসদ নেতা সম্পর্কে যে বক্তব্য রেখেছেন তা পুরোটাই বাতিলের অনুরোধ করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ বিষয়ে যেটুকু অসত্য বক্তব্য আছে সেগুলো বাদ দেওয়ারও অনুরোধ জানায় স্থানীয় সরকার মন্ত্রী। বিরোধী দলীয় উপনেতা নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীও ভুল বলতে পারেন, বিরোধী দল ওনার বক্তব্যেরও সমালোচনা করার অধিকার রাখে। মাওলানা মামুনুল হককে নিয়ে সংসদে করা মন্তব্যকে অনভিপ্রেত আখ্যা দিয়ে বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দিয়েছেন স্পিকার। একই সঙ্গে নিজের একটি মন্তব্য এক্সপাঞ্জ করার কথা জানান তিনি। গেল বৃহস্পতিবার ঢাকা 1 আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক মাওলানা মামুনুল হককে নিয়ে যে মন্তব্য দিয়েছেন তা অনভিপ্রেত, যার পক্ষে সংসদে এসে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা সংসদীয় রীতির পরিপন্থী। তাই তার বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্পিকার নিজের করা একটি বক্তব্য এক্সপাঞ্জ করে ভবিষ্যতে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ সময় পয়েন্ট অফ অর্ডার 14 জন নীলফামারী 4 এর সংসদ সদস্য নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করেন, কিন্তু ওনার বাবা জীবিত আছে উল্লেখ করে তার এই বক্তব্য সংসদে কার্যপ্রণালী থেকে বাদ দেওয়ার আবেদন জানানো হয়। এ বিষয়ে স্পিকার বলেন, সেদিনই তার অফিস কক্ষে সেই সংসদ সদস্য ভুলে বলেছেন বলে স্বীকার করেন এবং তার সেই বক্তব্য বাদ দেওয়া হয়। মাওলানা মামুনুল হক সম্পর্কে কথিত পরকীয়া সম্পর্কে 2-1টি মন্তব্য করেছেন, যেটি অনভিপ্রেত। সাথে সাথে আমারও একটি বক্তব্য সেখানে আমি উল্লেখ করেছিলাম যে
কোনো ব্যক্তির জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে আমার বক্তব্য এসেছিল। সেই অন্ধকারাচ্ছন্ন এই অধ্যায় এটিকেও এক্সপয়েন্ট করা হলো। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমসহ ৩০ জনকে হত্যার সাক্ষ্য দিলেন সেনা সদস্য ইমরুল কায়েস। তিনি জিয়াউলের সাবেক দেহরক্ষী। পিলখানা হত্যাকাণ্ডের পর 10 বিডিআর সদস্যকে ক্রস ফায়ারে হত্যার তথ্য উঠে আসে সাক্ষীর বর্ণনায়। পরে গণমাধ্যমে জিয়াউল আহসানকে নিষ্ঠুর খুনি হিসেবে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। 2012 সালের 17 এপ্রিল গুম করা হয় বিএনপি নেতা ইলিয়াস আলীকে। এবার সেই গুমের সাথে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সম্পৃক্ততার কথা উঠে এলো ট্রাইব্যুনালের সাক্ষ্যে। রোববার শতাধিক গুম খুনের মামলায় সাক্ষ্য দেন জিয়াউল আহসানের সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস। সাক্ষ্যে তিনি ইলিয়াস আলী গুম নিয়ে জিয়াউল আহসানের সম্পৃক্ততা ও গুমের বর্ণনা তুলে ধরেন। একবার জিয়াউল আহসানের নেতৃত্বে তিনি মহাখালী ব্রিজের কাছে যান। সেখানে তিনি কথোপকথন করেন তারেক সিদ্দিকীর সাথে। তারেক সিদ্দিকীর সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন যে আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করেছি, আপনাদের কথা মতো গল্ফ করেছি, এখন এর বেশি আমি আর কি করব। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের পরে অপারেশন রেবেল হান্ট পরিচালনা করে 10 বিডিআর সদস্যকে ইনজেকশন পুশ করে এবং পোস্তগোলা ব্রিজের কাছে নদীতে নিয়ে গুলি করে হত্যার অভিযোগও সাক্ষ্যে উল্লেখ করেন ইমরুল কায়েস। তিনি বিভিন্ন বিডিআর সদস্যদেরকে ধরে আনতেন এবং ধরে এনে তাকে বিভিন্ন বিশেষ প্রক্রিয়ায় 2টা পদ্ধতিতে তিনি হত্যা করেছেন বলে বলছেন। একটা প্রক্রিয়ার কথা তিনি বলেছেন যে ইনজেকশন পুশ করে হত্যা করেছে, আরেকটা হচ্ছে গুলি করে নদীতে ফেলে দিতেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জিয়াউল আহসানের আইনজীবী। আমরা সাক্ষী জেরাতে ওনার কাছ থেকে বের করে নিয়ে আসব, উনি কি ছিলেন সেটা বের করে নিয়ে আসব। উনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো মুখস্থ কথা। সাক্ষীর জবানবন্দিতে গুম, পিলখানা হত্যাকাণ্ড পরবর্তী অভিযান সহ 7টি ঘটনায় 30 হত্যাকাণ্ডের বর্ণনা উঠে আসে। ইমরুল কায়েসের সাক্ষ্য গ্রহণ শেষ হলে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। কাতারে সড়ক দুর্ঘটনায় 6 জন প্রাণ হারিয়েছেন, যাদের 5 জনই বাংলাদেশি। তাদের বাড়ি সিলেটের কানাইঘাটে। স্থানীয় সময় শনিবার সকালে দেশটির সাহানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান তারা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলে 6 জন প্রাণ হারান। নিহত অপর ব্যক্তি ভারতীয় নাগরিক। নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শোকের ছায়া নেমে এসেছে কাতার প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে। দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত। সাধারণ বৃষ্টিতেই প্রধান সড়ক ও অলিগলিতে থই থই করছে পানি। রাজধানীর বেশিরভাগ এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। আর এতে নগরবাসীর ভোগান্তি উঠেছে চরমে। অফিস থেকে ঘরমুখী মানুষকে পড়তে হয় ভয়াবহ বিড়ম্বনায়। সড়কগুলোতে তৈরি হয়েছে তীব্র যানজট। অফিস ছুটির পরপরই শুরু হয় হালকা গুঁড়ি বৃষ্টি। 4:30টার দিকে পরিণত হয় মুষলধারায়। টানা 6:30টা পর্যন্ত চলতে থাকে। এর মধ্যেই ডুবে যায় রাজধানীর বিভিন্ন সড়ক। জলজটে অনেক স্থানে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাজপথে তৈরি হয় ভয়াবহ যানজট। রাজধানীর তেস্তুরি বাজারে এই চিত্রের মতো ঢাকার অনেক এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি ভেঙে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। জলাবদ্ধতার স্পটগুলো সুনির্দিষ্ট চিহ্নিত করা হলেও দীর্ঘমেয়াদী বা স্থায়ী সমাধানের কোনো কার্যকর উদ্যোগ এখন নিতে পারেনি ঢাকার 2 সিটি কর্পোরেশন। তাই কয়েক ঘন্টার সামান্য বৃষ্টিতেই আবারও জলমগ্ন রাজধানী। জলজটের ভোগান্তিতে পড়া সাধারণ মানুষ জানায় পলিথিন, প্লাস্টিকের বর্জ্যে নালা খাল ভরাট থাকায় এবারও চরম ভোগান্তিতে পড়ছেন তারা। সাধারণ পাবলিক একজন পার হলে 10 টাকা 20 টাকা দিতে হয়, একটা রিক্সা নিলে 30 টাকা দিতে হয়। আপনি সাধারণ পকেট থেকে আপনি 30 টাকা দিবেন একটু পানি ভরার জন্য। এই এলাকার নিত্যদিনের ঘটনা, 10 মিনিট বৃষ্টি হলে এখানে পানি জমে যায়। এটা এটা দেখার কেউ নাই। সবাই আশ্বাস দেয়, কিন্তু হচ্ছে যে ড্রেনেজ সিস্টেমটা কখনো ডেভেলপ করা হয় না। দ্যাটস ওয়াই হচ্ছে যে এখানে এরকম ভোগান্তি পোহাচ্ছি আর কি।
ঢাকার 2 সিটি কর্পোরেশন প্রতি বছর ড্রেনেজ ব্যবস্থা ও খাল সংস্কারে হাজার কোটি টাকা খরচের কথা বললেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই বলে অভিযোগ সাধারণ মানুষের। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। অতিবৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যার আশঙ্কায় আছেন তিস্তা পাড়ের হাজারো মানুষ। ধস দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে। এদিকে ভারতের মেঘালয়ে অতি ভারী বর্ষণে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পাহাড়ি ঢল নেমেছে। এতে 5টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এই ঘটনায় সাদা পাথর পর্যটন এলাকা বন্ধ ঘোষণা করা হয়েছে। গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে সাইফুল ইসলাম নামে এক ছাত্র শিবির নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। রবিবার বিকেলে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আশরাফ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায় সাঘাটার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সঙ্গে মুকুলের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে বোনারপাড়া চৌমাথা এলাকায় মুকুল পলাশ সহ তাদের সহযোগী আশরাফ ধারালো অস্ত্র দিয়ে সাইফুল ইসলাম ও সালাউদ্দিনের ওপর হামলা চালান। এতে তারা গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গাইবান্ধায় শিবির নেতা সাইফুল হত্যার প্রতিবাদে ও খুনিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। রোববার রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়। এই সময় বক্তারা অভিযোগ করেন, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বিএনপি সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় ছাত্র শিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ নিহত হয়েছেন। এ সময় যুবদল কর্মী মুকুল, আশরাফ ও পলাশ সহ হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান নেতারা। সবাই ধরে বারবার, কিন্তু শিবির ধরবে একবার। ইসলামী ছাত্র শিবির তার প্রত্যেকটি কর্মীর গায়ে যে আপনারা আঘাত করেছেন, রক্তাক্ত করেছেন, শহীদ করেছেন, খুন করেছেন, এই প্রত্যেকটি খুনের বদলা শিবির নেবে ইনশাআল্লাহ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সমঝোতা স্মারক বাস্তবায়নে সুইজারল্যান্ডে শেষ হলো যুক্তরাষ্ট্র ইরানের প্রথম দফার উচ্চ পর্যায়ের বৈঠক, যার মধ্যস্থতায় আছে কাতার ও পাকিস্তান। তেহরান বলছে, লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার আলোচনার মূল লক্ষ্য। আর ওয়াশিংটনের জোর পরমাণু ইস্যুতে। সামরিক উত্তেজনা প্রশমনে কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে যুক্তরাষ্ট্র ইরান। সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে মুখোমুখি দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। 60 দিনের যুদ্ধবিরতি ও সমঝোতা সড়ক বাস্তবায়ন এই আলোচনার মূল অংশ। বুর্গেনস্টকে আলোচনায় অংশ নিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারও। এর আগে ইরান জানায়, আলোচনার মূল লক্ষ্য সমঝোতা স্মারক সহ লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযান বন্ধ করা। এদিকে যুক্তরাষ্ট্র আলোচনায় পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুকে গুরুত্ব দিতে চায়। তবে কিছু কিন্তু রয়েছে, কারণ এমন সমঝোতায় সাবেক মার্কিন প্রেসিডেন্টের সময় লেগেছিল 597 দিন, যা 60 দিনে অর্জন অসম্ভব বলে মত অনেকের। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বহু মানুষ, আর হিজবুল্লাহর হামলায় অন্তত 6 ইসরায়েলি সেনা নিহত, অন্তত 20 জন আহত। নীরব দাস, নিউজ 24। আর এই ছিল সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।